আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আসলে আগে একটা ভিডিও করেছিলাম। যদিও আসলে ভিডিওটা অত সুন্দর হয় নাই। তো তারপরেও হজ নিয়ে কিছু কথা বলেছিলাম। ভাবলাম যে ওই সময় বলেছিলাম যে আমি আসলে হজে কি নেয়া উচিত, বা কি আপনার নেয়া প্রয়োজন, কি করবেন। কিছু বিষয় আছে যেগুলো আসলে ফার্স্ট টাইম গেলে খুব ঝামেলায় পড়তে হয়। আসলেই ঝামেলায় পড়তে হয়। কারণ আপনারা যারা ওমরা করেছেন, ওমরা আসলে টোটালি ডিফারেন্ট। একটা ওমরার সাথে একটা বড় হজের আসলে কোনো তুলনাই হবে না। ওমরায় আপনি অল্প টাকা দিয়ে ভাবে হজটা করে আসতে পারেন। অনেক ভালো লাক্সারিয়াস ভাবে করে আসতে পারেন। কিন্তু হজে আপনার টাকাটা বেশি যাবে, সময়ও যেহেতু বেশি। তো আপনাকে অনেকগুলা প্রবলেম ফেস করতে হবে। মুআল্লিমের এখানে অ্যা অনেক ভূমিকা আছে। এগুলো আসলে এই বিষয়গুলো আমি যেহেতু গতবার করে এসেছি, তো আমার মনে হলো কিছু বিষয় আসলে আমারও জানাই দেওয়া উচিত। এট লিস্ট একজন হ হজ ফেরত মানুষ হিসাবে বা বাংলাদেশী হিসাবে বলেন যারা যাচ্ছেন, তাদের কে যদি আমি কিছু বলতে পারি বা আমার জন্য যদি কিছু উপকার হয়, তো আমার মনে হয় যে সেখানে আমিও একটু আপনাদের সাথে অংশীদার হব আরকি। তো আর মনটা আসলে পড়ে আছে গতবার হজের ওখানেই। আরাফাতের ময়দানে চোখ ঘুরছে, মিনাতে, মুজদালিফা, রাস্তা সবকিছুই চোখের সামনে ভাসে। আসলে এটা মনে হয় যারা হজ করে আসে তাদের কাছে এটা রেগুলারের বিষয় যে এগুলো মনে পড়বে। এটাই স্বাভাবিক। তো যেহেতু আমার একটা ছোট একটা চ্যানেল আছে, আমি ফেসবুকেও মোটামুটি রিল করি। তো ভাবলাম যে সেই সুবাদে একটু অভিজ্ঞতা আছে। তো ভাবলাম যে আপনাদেরকে এর সাথে শেয়ার করি। আসলে আপনারা কি নিবেন? কারণ হজে আপনাদের আমরা বাংলাদেশ থেকে যারা যাই, তারা কি করি অনেক কিছু নেই। তারপরে কি হয় ওগুলোকে ফেলে দিয়ে আসতে হয়। মেক্সিমাম ক্ষেত্রেই হয় কি যে আপনি নিয়ে গেলেন, তো আপনি নিয়ে যাওয়ার পরে ওটাকে আবার আপনি দেখবেন যে ফেলে দিচ্ছেন বা ফেলে দিয়ে আসতে হচ্ছে বা আপনার ওভারলোড হয়ে যাচ্ছে। তখন তো আসলে ফেলে দেওয়া ছাড়া পুরানো জিনিস তখন মনে হয় যে ওটা পুরানো, নতুন যা কিনেছি এটা তো নতুন। তো সেক্ষেত্রে ওগুলো আসলে আমরা ফেলে দিয়ে আসি। তো এগুলা আসলে কিভাবে আপনি যদি ম্যানেজ করতে পারেন ঠিকমতো, তাহলে আপনার জন্যেও সহজ। আ আর স্যাটিসফ্যাকশন থাকবে। আর মনটাও খারাপ হবে না যে আমি এত পছন্দের জিনিসগুলো ফেলে দিয়ে এসেছি। যেমন আমারও কিছু ফেলে দিয়ে আসতে হয়েছিল। আসলে জানতাম না তাই। তো সেই হিসাবে আমি মনে করলাম যে আসলে একটা ভিডিও করি। যেখানে আসলে সবাইকে জানাই যে আসলে কি নেয়া প্রয়োজন। আসলে বেসিক কি নিতে হবে। এমন না যে আপনাকে অনেক কিছু নিতে হবে। আমি বেসিক্যালি আমারটাই বলব। মহিলাদের ক্ষেত্রে কি নিতে হবে। আর আমি কিভাবে ছিলাম, আমি কি খাওয়া-দাওয়া করেছি, আমি কোথায় গেছি। অ্যা এগুলা নিয়ে আমি আসলে ডিটেইল বলতে চাচ্ছি। তো নেয়ার বিষয়ে প্যাকিং এর বিষয়ে আমি যা বলব সেটা হচ্ছে যে কখনো অতিরিক্ত নেয়ার দরকার নেই। ধরেন আমরা যারা বোরকা পরি বা যারা বোরকা পরবেন ওখানে যেয়ে, তাদের তো ধরেন সাথে বোরকা থাকবে। তো আপনার কিন্তু এক্সট্রা করে ভিতরের জন্যে এক্সট্রা ভালো কাপড়-চোপড় নেয়ার তো কোনো প্রয়োজন নেই। আপনি আপনি যেগুলো নিবেন সেগুলাতেই হয়ে যাবে। তবে আমি প্রেফার করি যে ঢিলাঢালা গেঞ্জি, তারপরে আপনার সালোয়ারগুলা বানায় নিয়ে গেছি যেহেতু ট্রাউজার নেই। কারণ ট্রাউজার আসলে শুকাইতে সময় লাগে। কিন্তু আপনি যখন ভয়েল কাপড় দিয়ে বা খদ্দরের কাপড় দিয়ে যখন পায়জামা সালোয়ারটা করে নিবেন, তো সালোয়ারটা করে নিলে আপনার জন্য সুবিধা হচ্ছে তাড়াতাড়ি শুকায় যাবে। কারণ আপনার তো শুকানোর একটা বিষয় আছে। আ আমাদের ক্ষেত্রে হয়েছিল কি আমাদের যে মোয়াল্লেম ছিলেন, উনাকে আগেই বলেছিলাম যে আমরা একটা রুম আমরা হাসব্যান্ড ওয়াইফ মিলে একটা রুমে থাকব। তো সেই হিসেবে উনি হিসাব-টিসাব করে বলল যে, "আপনাদেরকে তাহলে একজনের বেড চার্জ দিতে হবে।" একজনের বেড চার্জ বলতে একটা রুমে মিনিমাম ৩ জন মানে উনারা অ্যালাও করেন। তো বলল যেহেতু আমি যে হোটেলে ছিলাম ওরা ৩ জন থাকা যায় আরকি একটা রুমে। তো আমার বেড চার্জ আসলে একজনের দিতে হয়েছে। তো সেই হিসাবে আমাদেরকে একজনের বেড চার্জ দিলাম। দিয়েও কারণ রুমগুলো আসলে বেসিক্যালি ছোট। তা যেহেতু থাকবো বেশ কিছুদিন, তো সেজন্যই হচ্ছে যে আ আমি হচ্ছে যে এই ইয়েটা করেছিলাম যে না ঠিক আছে। আমি হচ্ছে যে তো আমি হচ্ছে যে যা দে মানে এজন্য আমাদের যে রুমটা নিয়েছিলাম ছোট, সব রুমই ছোট।
ওভারঅল বাথরুমও ভালো না। আপনি আসলে আমি বলব যে সরকারিভাবে যেতে পারলে সবচেয়ে ভালো হয়। কারণ আপনাকে ওরা যেভাবে রাখবে, আমরা বেসরকারিতে ভাবে যা গিয়েছি, একইভাবেই রাখে আসলে। খুব তফাৎ আমি বলব না। যেখানে ৳৬.৫ লাখ দিয়ে যারা ছিল, আমাদের পাশের রুমেও সরকারিভাবে যারা ছিলেন, তারা ৳৬.৫ লাখ দিয়ে আসছেন। আমরা গেলাম, আমাদের টোটাল খরচ হলো ৳৯ লাখ করে। তো বেসিক্যালি কিন্তু লাভ হলো না আমাদের। কারণ তারাও যেখানে ছিলেন আমরা ঠিক ধরেন ২-১ মিনিটের ডিফারেন্সে ছিলাম। মেক্সিমাম সরকারি যারা ছিল তারা তাদের থেকে আমাদের ২-১ মিনিটের ডিফারেন্স। খুব বেশি ডিফারেন্স না। তো সেই হিসাবে ৬.৫ লাখ কোথায় আর ৯ লাখ কোথায়? ৳৩ লাখ তো একটা বড় ডিফারেন্স। আমি আজকে কথা বলব আপনাদের লাগেজ নিয়ে। তো দেখেন কথা বলতে, বলতে কোথাও কোন দিকে চলে গেছি। তো লাগেজে বেসিক্যালি আপনি অনেক কিছু নিবেন না। ৪ টা গেঞ্জি, ৪ টা সালোয়ার নিবেন। উপরে বোরকা হিসেবে আপনি ২ সেট বোরকা বা ৩ সেট বোরকা নিবেন। ৩ টা বোরকা নিবেন বেসিক্যালি। আর আমি করেছিলাম, আমি কতগুলো হেজাম নিয়ে গেছিলাম। ৩ টা বোরকার সাথে আমি প্রায় ৭-৮ টা হেজাম নিয়েছি। যেহেতু বারবার ধুতে পারব না। তো সেহেতু আমি ৮ টা হেজাম নিয়েছি। পিন-টিন যা লাগে এগুলো তো নিয়েছি। ওইগুলা নিয়েছি যাতে আমার ওই একটা বোরকা ধরেন একটা বোরকা ধুইলাম, আরেকটা দিয়ে পড়লাম। তো কালো হিসেব পড়লে তো আসলে বেসিক্যালি সব দিক দিয়েই ভালো হয়। একটু রোদটাও প্রোটেক্ট হয়। তো সেই হিসেবে আমি কালো বোরকাই নিয়েছি। আমি অন্য কোনো কালারের নিইনি। আসলে নেইনি। আর খিমা নিয়েছিলাম যেটা আমি আসলে ভুল করেছিলাম। কারণ হয়তোবা অনেকের চোখে পড়ে না। বাট আমার কেন যেন মনে হয়েছে যে খিমারটা যখন পড়েছি আমার পিঠটা পুরোটাই দেখা গেছে। আসলে খিমারটা যখন আমরা পড়ি, সামনের পার্টে হয়তো কাপড় থাকে। বাট পিছনের পার্টে বেশ প্রমিনেন্ট ভাবে দেখা যায় যে আপনি অ্যা মানে আপনার ফিগারটা কেমন। তো আর সবচেয়ে বড় কথা খিমার যখন নিবেন, তখন দেখবেন যে খিমারের উপরে আপনি ব্যাকপ্যাক নিতে পারছেন না। ছোট একটা ব্যাকপ্যাক তো আপনাকে নিতেই হবে সবসময়। তো এইজন্যেই আমি হিজাবটাকে মানে হেজাব আর বোরকাকে প্রেফার করেছি যেহেতু আমাকে ব্যাকপ্যাক নিতে হয়েছে সবসময়। আর খিমারের হাতা খুলে আমি করেছি কি বাধ্য হয়ে যে খিমারের হাতা খুলে ভিতরে আগে ব্যাকপ্যাকটা নিয়ে তারপরে আমি হাতা ঢুকায় দিয়ে তারপরে আমি গেছি। আবার যখন ওর ব্যাগ বের করেছি তখন ওই ব্যাগটাও আবার ওইভাবে খিমার খুলে তারপরে হাত খুলে তারপরে ব্যাগটা বের করতে হয়েছে। তো এটা আসলে একটু কষ্টকরই। কারণ তাড়াহুড়ার ভিতরে থাকতে হবে। ৫ ওয়াক্ত নামাজ যেহেতু আমি অ্যা হারাম শরীফে পড়বো, তো সেহেতু আমাকে তো একটু ব্যস্ততা থাকতে হবে। আর ওখানে সময় আসলে কিভাবে যায় আপনি টেরও পাবেন না। অ্যা কেন বলছি টের পাবেন না? আপনি যখন ফজরে উঠবেন, ফজর যখন পড়বেন তার আগে আপনি তাহাজ্জুদে গেলেন। ২:৩০ টায় তাহাজ্জুদ শুরু হয়ে যাবে। তো ২:৩০ টায় যদি তাহাজ্জুদ শুরু হয় আপনাকে মিনিমাম ১২:৩০ ১২টার ভিতরে ঢুকতে হবে। না হলে আপনি জায়গা পাবেন না। তো ১২:৩০ ১২টার ভিতরে আপনি যখন তাহাজ্জুদের জন্য যাচ্ছেন, তখন ওই সময় আপনি কোরআন শরীফ পড়েন, আপনার দোয়া দুরূদগুলা পড়েন। আপনাকে অনেকটা সময় পাবেন। তো তাহাজ্জুদ পড়ার পরেও ঘন্টাখানেক সময় আপনি পাবেন ফজর পড়ার জন্য। তো এই সব মিলে আপনি যখন আসবেন, রুমে ঢুকবেন তখন সুবহে সাদিক হয়ে যাবে। তো রুমে ঢুকে আপনি তখন তো আ সুবহে সাদিক হলো, আপনি আবার ২ রাকাত নফল নামাজ পড়ে আপনি কি করবেন? ঘুমিয়ে যাবেন। ঘুমিয়ে যেয়ে আবার ১১টা ১০টার ভিতরে আপনাকে উঠতে হবে। কারণ আপনি যদি ১০টা না ওঠেন, আপনি কোনো অবস্থাতেই ১০:৩০ ১১টার ভিতরে বেরোতে পারবেন না। কারণ নাস্তা করবেন, বাথরুম-টাথরুম আছে, গোসল আছে। সবকিছু করে আপনাকে বেরোতে ১১:৩০ তো ১১:৩০ ভিতরে যে গেলেই অনেক গেট বন্ধ হয়ে যায়। আপনি যদি ১১:৩০ চিন্তা করেন যে আমি জোহরের পড়বো, যেহেতু ১২:৩০ আজান দিবে বা ১২:৩০ আজান দিবে, তাইলে আমি ১১টা ১১:৩০ ১২টার দিকে যাবো। আপনি যেতে, যেতে কিন্তু আপনার সবগুলা গেট বন্ধ হয়ে যাবে। এক্সেপ্ট ক্লক টাওয়ারে যারা থাকে, পাশে যে ২ টা উম আ বিল্ডিং আছে, এই ২ টা বিল্ডিং ছাড়া আর কেউই স সহসা ভিতরে ঢুকতে পারে না। কারণ তখন ওরা সবগুলা ডোর আটকায় দেয়। প্রত্যেকটায় পুলিশ থাকে এবং আপনার কোনো রিকোয়েস্ট আপনাকে কাজ হবে না। তখন কি করতে হবে? বাইরে আপনাকে আমরা ছিলাম হচ্ছে যে হুম, আমরা ছিলাম ইব্রাহিম খলিল রোডে। জাবালে ওমর যে বড় একটা ৫ স্টার হোটেল আছে, নতুন করেছে। জাবালে ওমর থেকে ২ টা বিল্ডিং পরে হচ্ছে আমাদের যে হোটেলটা ছিল, আমরা ওই হোটেলে ছিলাম। তো এ এ ইব্রাহিম খলিল রোডে একদম শুরুর দিকে বলা যায় যে আমাদের সামনে দিয়ে মানে দেখাই যায় সবসময় ক্লক টাওয়ারটা। ক্লক টাওয়ারের এই সাইডটা সুইট সেটেল মাকামটা দেখা যায়।
তো জাস্ট এই এত দূরত্বে কৌতা চত্বরেই তখন কি করতে হবে, আপনাকে ওই কৌতা চত্বরেই বসে নামাজ পড়তে হবে। ওখানে কিছু শেড আছে, ওখানে বসে আপনাকে নামাজ পড়তে হবে। এটা আসলে খুব গরমের ভিতরে জোহরের নামাজটা ওখানে পড়লে আপনি রীতিমতো আপনার ঠান্ডা লেগে যাবে। এটা হচ্ছে যে একদম অবধারিত কথা যে আপনি গরম ঠান্ডায় পড়ে যাবেন। তো এই জন্য আপনাকে 10:30টায় বেরোতে হবে। এটা একটা এই জন্যেই আপনার কাপড় চোপড়গুলো আপনি ঠিক ওভাবে নেবেন। যদি আপনারা হাজব্যান্ড ওয়াইফ থাকেন তাহলে বাথরুমে কিছু স্পেস পাবেন কাপড়টা নাড়ার। আর যদি তিনজন আহ, তিন মহিলা থাকেন বা তিনজন পুরুষ থাকেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের তো তখন ওই ভিতরে আহ, তার টানিয়ে ওখানে নাড়ার ব্যবস্থা করতে হবে। তো যথাসম্ভব যত কম নেয়া যায় জিনিস ততই ভালো। আপনি ৩ টা বোরকা যখন নিয়ে যাবেন তখন আপনি অল্টারনেট করে বোরকাগুলো পরলেন। যেদিন সুযোগ পেলেন সেদিন আপনি ধুয়ে দিলেন বা লন্ড্রিতে দিয়ে আসতে পারেন। আপনি ক্লক টাওয়ারের নিচে অনেক লন্ড্রি, আপনি লন্ড্রিতে দিতে পারেন যদি আপনার এক্সেস টাকা থাকে। আর আমি করেছি, আমি গোসল করে ওখানে ধুয়ে ফেলেছি, ধুয়ে আমি ভিতরে নেড়ে দিয়েছি। যেহেতু আমাদের দুজনের একটা বাথরুম ছিল, তো ভিতরে নেড়ে ধরেন সকালে আমারটা শুকাইলো, দুপুর হতে হতে, কারণ ওদের হিউমিডিটি অত বেশি যে আপনার কাপড় চোপড় শুকায় যাবে। আর এক্সস্ট ফ্যান চালানো থাকে, তো আপনার কাপড় শুকাতে বেশি সময় লাগবে না, বাট আপনাকে তো ধুতে হবে। যার জন্য আমি বলবো যে ভিতরে পরার জন্য এক্সট্রা ওড়না বা যদি সালোয়ার কামিজও নেন, আপনার ওড়নাটা অনেকগুলো ক্যারি করার কোনো দরকার নেই। আপনি হচ্ছে যে আহ, খুব বেশি বড় জোর হলো 2 সেট জামা নেবেন, যেটা সালোয়ার কামিজ ওড়না সহ নেবেন যদি ইমার্জেন্সিতে লাগে। ওটা তো লাগেই না আসলে, বেসিক্যালি লাগেই না। আমার লেগেছিল, আমি মিনাতে পড়েছিলাম, কারণ মিনাতে যেহেতু তাঁবুর ভিতরে ছিলাম, তো তাঁবুর ভিতরে তো আর বোরকা পরে থাকা যায় না। তো তাঁবুর ভিতরে তখন খিমার নিয়েছিলাম আর সালোয়ার কামিজ নিয়েছিলাম, সালোয়ার কামিজ পরতাম আর উপরে খিমারটা পরতাম। এভাবে করেই হচ্ছে যে করেছি। তো আপনারা সালোয়ার কামিজ নিলেও উম, সাথে খিমার নেবেন এক্সট্রা হিসাবে। এক কালারের খিমার নেবেন যাতে আপনার সব ড্রেসের সাথে পরতে পারেন। 2টা 3টা যাই নেন, তবে 2টা আর বেশি নেওয়ার আসলে খিমার দরকার হয় না আমি দেখেছি। আর আমরা তো মহিলা মানুষ, একটু একটু তো আমরা কিনি। তো আশেপাশে হাঁটতে চলতে এত দোকান দেখবেন, মনে হবে যে একটু দেখি যে কি কি আছে। তো এভাবে হয়ে যায়, নিজে দেখা যাবে যে 2-1টা জিনিস তো আপনি কিনেই ফেলবেন। যেমন আমি কতগুলা হেয়ার যে ক্যাপগুলো ছিল, ক্যাপগুলো কিনেছি, 5 রিয়েল করে পাওয়া যায়। তো আমি ওইগুলা কিনে ইউজ করেছি ওখানে। এইভাবে তো ছোটখাটো জিনিস তো আপনি ওখানেই পেয়ে যাবেন সবকিছু। আর বাইতুল মোকাররম থেকে সাবান-টাবানগুলো তো নিয়ে নিবেন। কিন্তু আমি দেখেছি যে বাইতুল মোকাররম থেকে সবাই বলেও যে ৳450 করে একটা বেড পাওয়া যায়। মিনা মুজদালিফাতে শোয়ার জন্যে আপনাকে একটা বেডের কথা বলে যে ৳450 করে। আমিও নিয়েছিলাম, কিন্তু ভুল করেছিলাম। বেসিক্যালি ভুল করেছিলাম। কারণ এই বেডটা টানতে যেয়ে আমার আসলে অনেক কষ্ট হয়েছে। কারণ যখন আরাফাতের ময়দানে গেলাম, তো আরাফাতে তো মিনা থেকে রাত্রে 12টায় আপনাকে নিয়ে যাবে। তো সারাদিন ওখানে থাকবেন, তো আপনার ওইটার একটা প্রিপারেশন আছে। 1 সেট এক্সট্রা জামা থাকে। তারপরে ধরেন একটা চাদর থাকে। একটা বালিশ নিলাম, ফুলানো বালিশ। তারপরে হচ্ছে যে নিজের আনুষঙ্গিক কিছু থাকে। তারপরে ধরেন ক্ষুধা নিবারণের জন্যে আমি নিয়েছিলাম, আমি যে হোটেলে ছিলাম ওর নিচেই পাওয়া যেত বাদাম, তারপরে আপনার কিশমিশ, এগুলো। তো আমি 50 গ্রাম, আমি 100 গ্রাম করে আমি নিলাম, আমার হাজবেন্ডকে 100 গ্রাম করে দিলাম। এভাবে করে দুজনের 2 ব্যাকপ্যাকে তো সবকিছুরই কিন্তু একটা ভার আছে, ওয়েট যতই বলি না কেন। তো আমার ব্যাকপ্যাকটা আলটিমেটলি দেখা গেল যে 7 কেজির উপরে হয়ে গেছে। তো 7 কেজি নিয়ে দৌড়ানো আসলে খুব কষ্টকর, আর হাঁটা সবচেয়ে বড় কথা। আরাফাতের থেকে যখন আপনি হেঁটে আসবেন, আপনাকে কিন্তু আপনার ব্যাগ আপনাকেই নিতে হবে। আপনার ব্যাগ কিন্তু আরেকজন নিয়ে দিবে না। তো দেখেন, আপনার ব্যাগ আপনাকে নিতে হবে। অতএব আপনার হিসাবটা করতে হবে যে কিভাবে আমি কম জিনিস নিয়ে মিনিমাইজ করে নিতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো কাপড়-চোপড়ের বিষয়টা আমি বললাম যে আপনি কম নিবেন। স্যান্ডেল কি করবেন? আমি করেছি কি, শু নিয়েছি, যে জুতা নেই, ১ জোড়া জুতা লাগবে। এক এ ২ জোড়া আ আপনার স্যান্ডেল নিলাম। ওই যে পায়ে ঢাকনা দেয়া ১ জোড়া স্যান্ডেল নিলাম। ১ জোড়া লেদারের একটা স্যান্ডেল নিলাম যে না নিয়ে যাই যদি লাগে। আসলে বেসিক্যালি ওগুলো আমার কিছুই লাগে নাই। যেভাবে গেছে ওভাবেই ব্যাক করেছে। আমি যে উম মানে এটাকে ফ্লিপ ফ্লপই বলতে পারেন। আর আমরা যদি বলি যে আমরা ঢাকনা দেওয়া যে স্যান্ডেলগুলা, পাতলা, মিনিসো থেকে নিয়েছিলাম আমি বেসিক্যালি। তো আমার ওই মিনিসোর ৳৭৫০ স্যান্ডেল যে কি কাজে দিয়েছে
পুরাটা সময় আমি ওই ১ জোড়া স্যান্ডেলের উপরে ছিল। কিন্তু আমি ৩ জোড়া নিয়ে গেছি। একটাও আমি পড়ি নাই। কারণ আমাকে স্যান্ডেল খুলতে হয়েছে। সাথে, সাথে স্যান্ডেল তো শুধু খুলতে হবে না। খুলে সাথে, সাথে ব্যাগের ভিতরে ঢুকাতে হবে। তো আপনি যেহেতু ক্যারি করবেন, তো ব্যাগের ভিতরে আপনাকে যখন ঢুকাবেন, তখন হালকা না হলে তো আপনার আসলে ব্যাগে অনেক জায়গা নিয়ে নিবে। ব্যাকপ্যাকেও তো আসলে অনেক জায়গা না। যার জন্যে আমি সবসময় আ ওই মিনিসো থেকে নেয়া ১ জোড়া স্যান্ডেল ওইটা দিয়েই পুরা হজ কাভার করে আমি চলে এসেছি। যদিও আমি ৩০ দিনের প্যাকেজে গিয়েছিলাম। কারণ আমার সাহেব যেহেতু সরকারি চাকরি করে সেজন্য আমরা আসলে ৩০ দিনের প্যাকেজে নিয়েছিলাম। তো এই হচ্ছে যে কাপড়ের বিষয়টা গেল এরকম। হেজাবটাও আপনি আপনার হিসাব মতো পছন্দ মতো কটনের হেজাব নিবেন। সিনথেটিক কোনো হেজাব নেয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আপনি আসলে ওখানে আমরা তো শো অফ করতে যাচ্ছি না। যার প্রয়োজন, যার ইচ্ছায় যাচ্ছি এবং নিজের প্রয়োজনে যাচ্ছি। তো এখানে আসলে শো অফ করারও কিছু নেই। তবে ভ্যাসলিন নিবেন। কারণ আপনাকে ঠোঁট ফেটে যাবে। অতিরিক্ত গরমে কিন্তু ঠোঁট ফেটে যায়, মুখের স্কিনের সমস্যা হয়। তো আপনি যে ময়েশ্চারাইজারটা ইউজ করেন, সেই ময়েশ্চারাইজারটাই আপনি নিয়ে যাবেন। এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেটার হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আ গহনাগাটি আসলে বলে যে সফরে যাওয়ার সময় কিছুটা রাখা উচিত। তো মিনিমাম আপনার যার যা আছে মিনিমাম কিছু নিয়ে যাবেন যদি ইমার্জেন্সিতে লাগে। এছাড়া আসলে গহনাগাটি তো নেয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো আমি যেমন ইমার্জেন্সির জন্য হাতে ২ টা চুড়ি পরে গেছি। একটা ছোট কানের দুল পরা ছিল, ওটা তো থাকেই। আরেকটা চেইন পরা ছিল এই। কারণ আমি এক্সট্রা আর কিচ্ছু নেই নাই যে এগুলো তো আমার লাগবে না কিছু। তো শুধু তো এগুলো নেয়ার দরকার নেই। তো এগুলো নিয়ে ব্যাগ ভারী করারও কোনো যুক্তি নেই। আর চাদর, সিঙ্গেল চাদর নিবেন। কখনো ডাবল চাদর, কাভার, বেড কাভার, বালিশের কাভার সহ নিবেন না। বা আমি বলব যে আপনারা আমি যেটা করি, পাবনার যে চাদরগুলো আছে না? কুষ্টিয়ার যে চাদর পাতলা, পাতলা সিঙ্গেল চাদর, ওরকম চেক আমার বাসায় ছিল। আমি আমার বাসাতেই নিয়ে গেছি। ওই চেক চাদরগুলা সিঙ্গেল ২ টা চাদর নিয়েছিলাম। কারণ আমি আমার সাথে আর আমার যে আরেকটা ছেলে গেছিল, ওরা কি করছে ভারী চাদর নিয়েছে। ওটা তো অনেক ভার হয়ে যায়। আসলে আমরা হোমটেক্সের চাদর কিন্তু অনেক ভার। ২-২.৫ কেজির উপরেই তো ওটার ভারই থাকে। তো যার জন্য আমি কি করেছি পাতলা ২ টা চাদর নিয়েছিলাম যে চাদরটা ইজি হবে আমাদের মুভ করতে সহজ হবে। তো এরকম সিঙ্গেল চাদর নিবেন। ওয়ানলি চাদর আর ফুলানো একটা বালিশ নিবেন যেটা খুব একটা প্রয়োজনে লাগে না। তারপরেও আমি বলব যে একটা বালিশ এক্সট্রা নিয়ে নিবেন। ওই ফুলানো বালিশটাই নিবেন। আ আর যদি আপনার ওই প্লেনে ওঠার যে বালিশগুলা থাকে প্লেনের ভিতরে পড়ে সবাই। ঐরকম যদি পান তাহলে ওটাও নিয়ে নিতে পারেন। তবে ভালো হয় একটা ফোলানো বালিশ নিয়ে যাওয়াই। তাইলে আর কষ্টটা কম হয়। আর সবাই বলে যে মুজদালিফা আপনি ঘুমানোর সুযোগ পাবেন। আসলে আমি ঘুমানোর সুযোগটা পাই নাই। আমি মনে হয় ১ ঘন্টা একটু শুতে পেরেছি। শুতে পেরেছি বললে ভুল হবে। আমি বালিশটা কোনো বেরই করি নাই। কারণ আমার ব্যাকপ্যাকের পরে মাথা দিয়ে চাদরটা কোনরকম একটু বিছিয়ে, হাফ করে বিছিয়ে ব্যাকপ্যাকের উপরে মাথা দিয়ে আমি ঘুমিয়েছি। কারণ আপনি ব্যাকপ্যাক কোথায় রাখবেন? হাত পিছন দিয়ে আপনি ঘুমিয়ে হঠাৎ করে চোখ লেগে আসলো, আপনার তো ব্যাগটা মিসিং হয়ে যেতে পারে। তাই না? তো আপনাকে সেজন্য আপনি কি করবেন ব্যাকপ্যাক ওই বালিশের কাজটা ব্যাকপ্যাকেই করে ফেলি। তো আমি ব্যাকপ্যাকেই শুয়েছি। তো ব্যাকপ্যাক থেকে আমি বালিশটাও বের করিনি। কিন্তু আমি ওটাকে ফেলে দিয়ে এসেছি। দেখেন আমার ফেলে দিতে হয়েছে। তারপরে ২ সেট ২ জনের শোয়ার জন্য সবাই বলল যে লাগে, তুমি মুজদালিফাতে লাগে, শুইতে হবে। তুমি ২ টা ইয়ে নিয়ে যাও। দেখেন কষ্ট করে নিয়ে গেলাম। ১ম এ হোটেল থেকে মিনাতে গেলাম। সেই কষ্ট করে বাসের মধ্যে লোকজনের ভিতরে হুড়োহুড়ি করে উঠতে হয়। সেইভাবে করে যেয়ে নিয়ে রাখলাম। আবার জায়গা কম, সেখানে কোনো রকম রাখছি। তাও ভাগ্য ভালো দৌড়ায় যেয়ে একটা নিজের জন্য জায়গা গুছিয়ে ফেলেছি। দেখেই কর্নারে গুছিয়ে ফেলেছি দেখে আমি ব্যাগটা রাখতে পেরেছি। যদি মাঝখানে আপনি পড়েন, আপনি ব্যাগটাও রাখতে পারবেন না। ওরা আপনাকে একটা বালিশ দিবে। বালিশটা তো আসলে শোয়ার মতো না। ওই সবাই ব্যাকপ্যাকের পরেই শুয়েছে। আর যারা ফোলানো বালিশ নিছে তারা ফোলানো বালিশের পরে শুয়েছে। তো যে গরম ফোলানো বালিশের পরে শুলেও আপনাকে কাপড় দিয়ে শুতে হবে। আর ওরা যে চাদরটা দেয়, সাদা একটা চাদর দিবে আপনাকে কিন্তু ওই চাদর এত গরম। আমরা সবাই মানে ফোম আর উঠায় দিয়ে শুধু যে কার্পেট পাতা ছিল সেই কার্পেটের উপরে। সিনথেটিক কার্পেট তো আরো গরম। নিচে মাটির গরম আমাদেরকে পাহাড়ের উপরে রেখেছিল। এই বিষয়ে আমি আরেকদিন একটা ভিডিও করব যদি আপনাদের রেসপন্স পাই। তো বলব যে আপনারা মিনায়, মুজদালিফায়, আরাফাতে কি করবেন এবং কিভাবে ব্যাক করবেন? এটা আরেকদিন আমি বলব। তো এই হলো কাপড়-চোপড়ের বিষয়টা আমি আপনাকে বললাম। চাদরটা ওই একটাই পাতলা চাদর নিবেন। ২ জনের জন্যে
একটা নেওয়াই বেটার। দুজনের জন্য, যেহেতু আপনারা মুজদালিফায় একসাথেই থাকবেন, তো একটা চাদরেই আপনাদের কাভার করে যাবে। আর হচ্ছে যে বালিশও যদি নিতে চান, আমি বলব যে ব্যাকপ্যাকের উপরে শোয়াটাই বেটার। আপনার ব্যাকপ্যাকটাও আপনার মাথার নিচে থাকলো, আর আপনার বালিশের কাজটা হয়ে গেল। আর খাবারের কথা বললাম, বাংলাদেশ থেকে আমি নিয়েছিলাম, বালাচাও নিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, বাঙালি তো ঝাল খাবার ছাড়া তো আসলে খেতে পারি না। আর সব খাবার তো হয় না, ইচ্ছাও হয় না খেতে। তো আমি কিন্তু এখান থেকে বালাচাও ২টা প্যাকেট অর্ডার করে, অনলাইনে অর্ডার করে বালাচাও নিয়েছি ইমার্জেন্সি, যে যদি কিছু খেতে মন না চাইলো তখন এই বালাচাওটা সাথে করে নিয়ে গেলে অ্যাটলিস্ট ভাতটা খাওয়া যাবে। কারণ আমি জানি না আপনারা কে কোন প্যাকেজে যাচ্ছেন। আমি দেখেন ৯ লাখ টাকার প্যাকেজে গেছি, আমি তো কিন্তু খাবারটা নিয়েছিলাম না। কারণ আমি ওদের কাছ থেকে খাবারটা নেই, আমার ৩০,০০০ টাকা ওরা কম রেখেছে। খাবারটা নেই এই কারণে যে ৭টার সময় আমি ৬:৩০ সাড়ে ৫টা ৬টার সময় আমি রুমে এসে ৭টার সময় আমাকে ব্রেকফাস্ট করতে যেতে হবে, না হলে পাবো না। ১০টা ৯টা ৯:৩০ উঠে আমি আর ব্রেকফাস্ট পাবো না। সেক্ষেত্রে আমাকে ৭টা ৭:৩০ মধ্যে ব্রেকফাস্টের জন্য দৌড়াতে হবে। তো রুমে আসবো, তখন টায়ার্ড থাকবো, একটু ঘুমাবো, কারণ সেই ১২টায় যাবেন আর সেই ৬টায় আসবেন, ৬ ঘন্টা। তো আপনাকে তো একটু রুমে এসে রেস্ট নিতে হবে। তো এসেই ধপ করে শুয়ে পড়তাম, ব্যাগ-ট্যাগ রেখে যে যার মতো শুয়ে পড়তাম। এরপরে আমার যেহেতু নাস্তার টেনশন নেই, আমি ওদের খাবারটা নেই, সেহেতু আমি ব্রেড, বাটার কিনে রেখেছিলাম, ফ্রিজ থাকে সব রুমেই। তো বাটার, ব্রেড আর জেলি কিনে রেখেছিলাম, আর কলা, ফ্রেশ কলা নিয়ে আসতাম। ব্রেকফাস্টটা আমরা রুমেই করে ফেলতাম, কলা, ব্রেড, বাটার, জেলি দিয়ে একবারে, কারণ ওখানে তো সব ফ্রেশ, এগুলো তো আপনি ফ্রেশ পাচ্ছেন। আর যেহেতু আপনার ফ্রিজ আছে, তো এইটুকু তো আপনি করতে পারেন। তারপরে আপনার আলমারায় যে মাঠা, আমরা তো প্রচুর খেয়েছি লাবাং, যেটা লাবাংটা প্রচুর, প্রতিদিনই আমাদের আসলে ৫ লিটারের একটা বোতল, দেখা গেল যে প্রতিবার নামাজ পড়ে আসতাম, এসে দুজনে ওই ঢক ঢক করে ওইগুলা খেতে খেতে দেখা গেলো রাত্রেবেলা হতে হতে ওইটা শেষ হয়ে যেত। মানে এত পরিমাণে জুস আর লাবাং খেয়েছি। তো আপনারাও ওইটাই করা উচিত। আর যদি খাবারটা নেন, তো আপনি খাবারটা নিয়ে রুমে চলে আসবেন, বা খাবারটা প্যাক করে নিয়ে রুমে আসবেন, আপনার সুবিধা মতো টাইমে খেয়ে নেবেন। না হলে ওখানে খেলে তো আপনাকে ৭টার ভিতরে যেতে হবে, আবার ১২টার সময়, ১২:৩০ ১টার ভিতরে ওরা খাবার দিয়ে দিবে। আমি ধরেন একটু দেরি করে আসবো, জোহরের নামাজটা পড়ে একটু দেরি করে আসবো, এসে খাবার পাবো না, তখন আবার আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। তো এই জন্যই আমি আসলে খাবারটা নেই। আর যেহেতু দুজনে এক রুমেই আছি, একসাথেই আসা যাওয়া করবো, সেহেতু বললাম তাহলে আমরা খাবারটা নেব না, আমরা আমাদের মতো খাই। কারণ আপনি যখন ওখানে আপনার সবকিছুই আপনার হাতের নাগালে আছে। এই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ক্লক টাওয়ারে বিন দাউদ আছে, তারপরে আপনি হিলটনে বিন দাউদ আছে, জাবালে ওমরে বিন দাউদ আছে। আর যদি আপনি উম, মানে নিচের হোটেলগুলোতে থাকেন, ইব্রাহিম খলিল রোডের হোটেলগুলোতে থাকেন, তো আশেপাশে আপনার পুরা ভর্তি খাবারের দোকান। আপনি এখন ইচ্ছা করছে না আজকে ভাত খাবো না, যেমন ধরেন আমরা মনে হয় গোনা গাথা ৩ কি ৪ দিন ভাত খেয়েছি। যেহেতু ৩০ দিনের প্যাকেজে গেছি, বেশি তো সময় ছিল না। তো ১৩ তারিখে গেছি, ২৬ তারিখ ২৭ তারিখে আমাদের হজ সম্পন্ন হয়েছে। আর এই তো, এই ১০-১২ দিনের বিষয়। তো যার জন্য আমাদের খাওয়া দাওয়াটা না, আমরা যেহেতু একদিন আপনার অনেক জায়গায় ঘুরেছি, আমরা একটু সাথে সাথে ঘুরেছি, তারপরে তাইফে গেছি, সারাদিন থেকেছি, তো খাবার ওদের কাছ থেকে খাওয়া নিলে আসলে এগুলা তো আমাকে, এগুলা থেকেও তো তারা টাকা কাটবে। তো যার জন্য আমি ওই খাবারটা নিয়ে নিয়ে আমি আমার পছন্দ মতো হোটেলে যখন যেটা মনে হয়েছে খেয়েছি। যদি মনে হয়েছে যে না আজকে শুধু মাছ দিয়ে খাবো, তো মাছ দিয়ে খেয়ে এসছি। আজকে মনে হয়েছে শুধু মাংসটা খাবো, মাংসটা খেয়েছি। এভাবে করে আসলে নিজের মতো করে খেয়েছি। নান খেয়েছি, চা দিয়ে, নান দিয়ে। অনেক সময় সকালবেলা মনে হতো যে ঠিক আছে চলো আজকে সকাল সকাল বের হয়ে ১০টা ১১টা ১০:৩০ ভিতরে চা নান খেয়ে চলে যাই। তো এভাবে করে খেয়েছি। আর নেয়ার বিষয়টা আমি আর বলব যে বালাচাও, যেমন বালাচাওটাই নিয়েছি, আর কিছু আসলে নেওয়া হয় নাই। আর বিন দাউদে আপনি সব পাবেন। আপনার একটু ঠান্ডা লাগবে, আপনি দেখবেন যে ওখানে জিঞ্জার শট পাওয়া যায়। ছোট, ছোট বোতলে, আ ছোট, ছোট বোতলে ওদের কাউন্টারেই থাকে জিঞ্জার শট। আপনি ঠান্ডা লাগলে জিঞ্জার শট খাবেন। ২ টা জিঞ্জার শট খেলে আপনার ঠান্ডা গায়েব। তারপরে ওষুধের দোকানগুলো কিন্তু একদম ক্লক টাওয়ারের নিচেও আছে, আবার হিলটনের নিচেও আছে। তো আপনি কিন্তু ওভারঅল সবকিছু পেয়ে যাচ্ছেন।
আপনার এখান থেকেই নেয়া যাওয়ার কোনো দরকার নেই। খেজুর পাচ্ছেন, আপনি আপনার মতো করতে পারছেন। তারপরে আমরা যেমন হিলটন বলেন, ক্লক টাওয়ার বলেন, তারপরে পাশে যে আরেকটা সাফা টাওয়ার আছে। সাফা টাওয়ারে কিন্তু অনেক খাবারের দোকান। তো আমার খালু গিয়েছিল। তো খালুদের নিয়ে সাফা টাওয়ারে খেয়েছি একদিন। আবার আমরা দুজনে যেয়ে মাঝে, মাঝে এশা নামাজ পড়ে সাফা টাওয়ারে যেয়ে খেয়ে রুমে চলে আসতাম। এসে ধরেন ৩-৪ ঘন্টা রেস্ট নিয়ে তারপরে চলে যেতাম তাহাজ্জুদের জন্য। তো এইজন্য আমি বলব যে খাবারটাও যদি মনে করেন যে আপনারা একসাথে থাকছেন তাহলে খাবারটা না নেয়াই ভালো। অ্যা আর হচ্ছে যে আর যদি মনে করেন যে না ওদের খাবারটাই আমাদেরকে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব তাহলে নিতে পারেন। ওরা আপনাদেরকে মালটা দিবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি ৩০ দিন না ৪০ দিনের জন্যেই আপনি মক্কাতে থাকা অবস্থায় মক্কার মানে সৌদি গভর্নমেন্ট আপনাকে ১ টা করে জমজমের পানি দিবে। প্রতিদিন আপনাকে ১ টা ২ টা করে জমজমে ১/২ লিটার ১ লিটার কি ৪ টা করেই দেয়। ৩ টা থেকে ৪ টা করে ৪ টা বোতল আপনাকে জমজমের পানি দিবে। মেক্সিমাম আমি যেমন খাবার নেই, অতএব আমি তো জানি না যে ওদের ওইখানে মানে জমজমের পানিটা ওরা আছে ওখান থেকে নিয়ে এসে খাচ্ছে। আমি ৩-৪ দিন পরে যখন জানতে পারি যে পানিটা মানে জমজমের পানিটা ফ্রি, যদিও আমি নিজে বিসমিল্লাহ বলে ভরে নিয়ে এসেছি, এটা খাওয়ার ভিতরে আলাদা একটা শান্তি। আমরা ধরেন প্রত্যেক ওয়াক্তে ৪ টা করে বোতল নিয়ে যেতাম এবং দুজনে ও ৪ টা নিত, আমার হাসব্যান্ড ৪ টা, আমি ৪ টা। ৪ টা ৪ টা করে নিয়ে আমরা বিসমিল্লাহ বলে ভরে নিয়ে আসতাম। ২ টাকে একটু সিল করতাম। ২ টা একটাকে সিল করতাম যে সন্তানদের জন্য আসলে নিজের ভরা পানিটা আসলে যাতে সন্তানরা খায় এজন্য ২ টা ১ টা বোতল ধরেন হ্যান্ড ক্যারিতে নিয়ে এসেছি। ব্যাগের ভিতরে ২ টা ঢুকাই দিছি। এটা হচ্ছে যে আমার নিজের ভরা এবং নিজে বিসমিল্লাহ বলে দুজনে মিলে ভরে নিয়ে এসেছি। তো এটা হচ্ছে একটু মানুষ শান্ত আনতে দেয় না। বেসিক্যালি আপনি যদি ডিক্লেয়ার করেন যে আপনার ভিতরে পানি আছে তাহলে ওরা কিন্তু আপনাকে ব্যাগ খুলে পানিটা বের করে নিবে। তো ডিক্লেয়ার না করে আমি কস্টেপ দিয়ে আমি বাংলাদেশ থেকেই কস্টেপ নিয়ে গেছিলাম। তো কস্টেপ দিয়ে পেঁচিয়ে এলোমেলো করে কিছু বোতল এদিকে সেদিকে দিয়ে আমি নিয়ে এসেছি ধরেন ২-২.৫ লিটারের মতো এভাবে অল্প ৪ টা ইয়েতে ২ টা ২ টা করে দিয়ে এভাবে নিয়ে এসেছি। যে শুধু সন্তানদের জন্য নিজের ভরা পানিটা নিয়ে এসেছি। আর ওরা তো ৫ লিটার করে আপনাকে দিবে। দুজনে আমরা ১০ লিটার পেয়েছি। আরেকটা বিষয়, নেয়ার বিষয় যেহেতু আসলো সেহেতু বলি আপনি যে তসবিটা পড়েন, আপনি তসবি ওখানে যেয়েই কিনে নিতে পারেন। এটা কোনো বিষয় না। আপনি তসবি নিয়ে কিনতেই পাবেন। আর অ্যা অজিফা বই আপনি যেটা পড়েন সেটা নিয়ে যাবেন। আমি কি করেছিলাম, আমার অভিজ্ঞতাটা বলি। আমি কি করেছিলাম, আমি রোজার মাস থেকে আমি একটু স্লো কোরআন শরীফ পড়ি। আমি অনেক তাড়াহুড়া করে পড়তে পারি না। অনেক একসাথে অনেকগুলা পাতা পড়তে পারি না। তো আমার একটু সমস্যা হয় দেখে আমি রোজার সময় শুরু করেছিলাম কোরআন শরীফটা পড়া। যেহেতু আমাকে শেষ করতে হবে হজের আগে। তো পড়া শুরু করেছি। আমি যখন যাই তখন আমার ১৮ পারা চলছে। তো আমি যেহেতু ওখানে যাওয়ার সময় পাবো না, আমি অল্প দিনের জন্য ১০ দিন কমে যাচ্ছি। তো সেহেতু আমি এখান থেকে ১৮ পারা পড়ে যেদিন যাই সেদিন ১৮ পারা পড়ে গেছি। তারপরে হচ্ছে যে আর কোরআন শরীফটা নিয়েছিলাম পারা মানে এক পারা হিসেবে একটা বই পাওয়া যায়। তো সেই কোরআন শরীফটা কিনেছি। ১৪, ১৬, ১৮ পারা কিন্তু আমি বাসায় রেখে গেছি। ১৯ পারা থেকে আমার যেহেতু শুরু হবে আমি ১৯ পারা থেকে ৩০ পারা পর্যন্ত এটা নিয়ে গেছি। এবং আমি আমার ব্যাকপ্যাকে সবসময় কাপড় দিয়ে পেঁচিয়ে আমার অজিফা বই আর কোরআন শরীফটা নিয়ে যেতাম। তসবি নিয়ে যেতাম। আর একটু মাটি নিয়ে যেতাম যেহেতু যদি তায়াম্মুম করতে হয়। বাথরুমের অসুবিধা অনেক। আরেকটা জিনিস নিবেন সেটা হচ্ছে গ্লাভস। এটা একদম ম্যান্ডেটরি। একটা কিছু ছোট যে আমাদের উম শ্যাম্পু বা ছোট, ছোট ফেস ওয়াশ পাওয়া যায় ছোট। ওই ছোট ফেস ওয়াশ আমার কাছে যেমন আমার হোটেলের ইয়ে ছিল, কন্টেইনার ছিল। তো ওই হোটেলের কন্টেইনার একটা নিয়ে গেছিলাম। ওরা রিফিল করা যেত আরকি। তো আমি যেহেতু হ্যান্ড ওয়াশ লাগেই, তো হ্যান্ড ওয়াশ রিফিল করার জন্য নিয়ে গিয়েছিলাম ছোট। আর সাথে নিয়েছিলাম ধরেন শ্যাম্পু তো আপনি নিবেনই কারণ যেহেতু পাতা শ্যাম্পু আপনি আসলে এভেইলেবল পাবেন না। তো আপনি এখান থেকে শ্যাম্পুটা নিয়ে যাবেন, কন্ডিশনার ইউজ করলে কন্ডিশনার নিয়ে যাবেন। আর হচ্ছে যে গ্লোভস নিয়ে যাবেন। আপনি সিঙ্গেল ইউজের ওখানে যাওয়ার পরে আপনি মক্কাতে কোনো বাথরুমে পুশ শাওয়ার উপরে পাবেন না। পুশ শাওয়ারের মুখ থাকবে না। আপনি যেটাতে পুশ করবেন সেটা থাকবে না। পানিটা ছাড়ার পরে আপনার ডাইরেক্ট পানি চলে আসবে এবং ওই পানিটা দিয়েই আপনাকে ইউজ করতে হবে
হুঁশ হওয়ার কোনো মাথা নেই। আপনাকে করতে হবে কি সবসময় গ্লাভস রাখতে হবে। যদি ইমার্জেন্সিতে আপনার বাথরুমে যাওয়া লাগে, যেহেতু আপনাকে সারাক্ষণই আ আসা যাওয়ার ভিতরে থাকতে হবে। তো গ্লাভস অবশ্যই আপনাকে ৪ টা করে গ্লাভস ব্যাগের ভিতরে রাখবেন। টিস্যু রাখবেন। আর হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, হ্যান্ড ওয়াশটা রাখবেন। এটা হচ্ছে যে ম্যান্ডেটরি। আর একটা রুমাল রাখবেন যদি ইমার্জেন্সিতে আপনার মুখটা মুছতে হলো, হাতটা ভিজে গেল বা কিছু হলো। এগুলো একটু ইমার্জেন্সিতে ছোটখাটো জিনিস, এগুলো আপনাকে অবশ্যই আপনি যেগুলোতে অভ্যস্ত, যে জিনিসগুলোতে, সেগুলো আপনি সবসময় রাখবেন। এটা হচ্ছে যে আমার কথা যে আপনি যেগুলোতে অভ্যস্ত সেগুলো সবসময় আপনার কাছে রাখবেন। না হলে আসলে খুব বিপদে পড়তে হয়। কারণ আশেপাশে তো আসলে চাওয়ার মতো কেউ নেই যে আপনি চাবেন কারো কাছে বা কিছু। আর যদি আমি যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট ছিলাম, আমার সবসময় আমার ব্যাগের ভিতরে কিছু চকলেট রাখতাম। আমার হাসব্যান্ডের পকেটেও থাকতো, আমার কাছেও থাকতো। যে ইমার্জেন্সিতে যদি আমার সুগার ফল করে, আমি আসলে ওই সময় তো কিছু পাওয়া যাবে না ওখানে। তো আমি যাতে আমারটা ম্যানেজ করতে পারি। ১ বোতল পানি আর একটা ভরা বোতল একটা সবসময় সাথে থাকতো। আর কিছু চকলেট থাকতো যেটা ইমার্জেন্সি নিড। যদি মনে হতো বা আশেপাশে কারোর প্রয়োজনে লাগে, এভাবে করেই থাকতো আরকি। তো এটা নিয়ে যাবেন। এটা অবশ্যই নিয়ে যাবেন। আ এই জিনিসগুলো নিলে না এর থেকে বেশি কিছু নেওয়ার আর আসলে কোনো দরকার নেই। কারণ আপনি যত বেশি নিবেন, আপনার ফেরার সময় তত বেশি কষ্ট হবে। কারণ আপনাকে তো লাগেজ আবার কিনতে হবে। তো আ নতুন লাগেজ নিবেন। আপনি যেহেতু ২৪ কেজি পাচ্ছেন ২ টা লাগেজ। হাতে পাচ্ছেন ৭ কেজি। তো আপনাকে তো ধরেন একটাই নিয়ে যাচ্ছেন। ২ টা নিয়ে যাওয়া আসলে কোনো বিষয় না। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলব, সেটা হচ্ছে লাগেজের বিষয়টা। লাগেজ সবসময় ২৪ নিবেন। ২৬ যারা লাগেজ নেন, আপনার যদি মনে করেন যে ২৬ লাগেজে আমার জিনিস বেশি ধরবে, কিন্তু আপনার কিন্তু জিনিস ২৪ কেজি। ২৪ এ ২৩ কেজি। তো ২৩ কেজি যদি আপনি নিতে পারেন, তো আপনাকে মিনিমাম ধরে নিতে হবে যে ২২ কেজি, আমাকে কনফার্ম করতে হবে ২২ কেজি। ওদের মেজারমেন্টের সাথে আমাদের মেজারমেন্ট অনেক সময় নাও হতে পারে। ১ কেজি বেশি হলেও ওরা অনেক সময় চার্জ করে বসে। যার জন্য আপনি কি করবেন সবসময় ওই ২৪ সাইজের লাগেজটা নিবেন। তাহলে আপনার ক্যারি করতে সহজ। তারপরে ওঠানো নামানোর ক্ষেত্রে সহজ। কারণ আপনাকে আসলে ওই সময় নামিয়ে দেয়ার কেউ নেই। এত এক্সহস্টেড থাকে আপনি যদি দাঁড়িয়ে থাকেন আরেকজন নামাচ্ছে কষ্ট করে, এটা খুব কষ্টকর বিষয়। আসলে হয় না। তো আপনারটা তো আপনাকেই নিতে হবে। আর ওখানে তো আসলে আল্লাহর ঘরে গেলে কে হাসব্যান্ড, কে ওয়াইফ, কে কি এসে আসলে বেশি ম্যাটার করে না। কারণ আপনি যাচ্ছেন আপনার প্রয়োজনে, আপনার নিজস্ব চিন্তাধারায়। অতএব আপনি আরেকজনের পরে ডিপেন্ডেন্সি হয়ে যাওয়ার আসলে আমি মনে করি যে এটা যুক্তিযুক্ত না। আমি যতটুকু পারবো ক্যারি করতে ঠিক ততটুকুই আমাকে নিতে হবে। তো আমি নিয়েছিলাম। আরেকটা জিনিস, আপনি যে ছোট লাগেজটা নিবেন, আপনার হ্যান্ড ক্যারি হিসেবে নিবেন। এই হ্যান্ড ক্যারিতে অবশ্যই আপনার প্রয়োজনীয় ওষুধ ২ দিন এট লিস্ট ২ থেকে ৩ দিনের কাপড়, প্রয়োজনীয় ওষুধ আপনার হ্যান্ড ক্যারিতে অবশ্যই রাখবেন। এবং এক জোড়া যে স্যান্ডেল আপনি ২ জোড়া স্যান্ডেল নিলে এক জোড়া স্যান্ডেল আপনি হ্যান্ড ক্যারিতে নিবেন। কেন বলছি? আমার ব্যাগটা কিন্তু আমি পাচ্ছিলাম না। ২ দিন পরে হঠাৎ রাস্তার আইল্যান্ডের মাঝখানে দেখি আমার ব্যাগটা দাঁড়িয়ে আছে একাই। কেউ নিবে না, আপনার জিনিস কেউই ধরবে না। যার উম আ যার যে মোয়াল্লেম সেই ম্যানেজ করে। আমার ব্যাগটা ২ দিন পরে অন্য হোটেলে চলে গিয়েছিল। আমাদের গ্রুপে অন্য লোক ছিল, তাদের সাথে অন্য গ্রুপে চলে গেছে। তো আমি ২ দিন পরে কিন্তু পেয়েছি লাগেজ। তো আমি ভাগ্যিস ২ দিনের লাগেজ, ২ দিনের কাপড় আমি কিন্তু আলাদা ব্যাগে করে আমার হ্যান্ড ক্যারিতেই নিয়েছি। যে আমি হ্যান্ড ক্যারিতে আমার ২ দিনের কাপড় নেই। এট লিস্ট আমার ইমার্জেন্সি। তো এই কারণে কিন্তু আমি বেঁচে গেছি যে আমার কষ্টটা হয় নাই। অনেকেই এটা সাফার করে কেমন জানেন? আমার একজন পরিচিত কর্নেলের ওয়াইফ, সে হচ্ছে যে ৩ দিন বলব না। সে মে ইয়েতে যেয়ে আপনার মদিনাতে যেয়ে আসার আগের দিন তার লাগেজটা পেয়েছে। চিন্তা করেন। এটা কত বড় একটা হ্যাজার্ড। এই হ্যাজার্ডটা হতেই পারে। আপনি যত দাম দিয়েই যান, যতভাবেই যান না কেন, মোয়াল্লেমের মাধ্যম দিয়ে যাবেন বা সরকারিভাবে যাবেন, আপনার লাগেজ ২ দিন, ৩ দিন, ৪ দিন দেরি হতে পারে। এইজন্যে যে লাগেজটা আপনি হ্যান্ড ক্যারিতে নিবেন, শুধু সেই লাগেজেই নিবেন। কোনো যদি ম্যাটেরিয়াল নেন, যদি ধরেন অনেকেই কি করে আমি শুনেছি ভর্তা-টর্তা নেয়। আপনারা কখনো ভুলেও আপনাদের বড় লাগেজে কোনো ধরনের খাবার দিবেন না। দিলে আপনার ধরেন আমি যেমন বালা চাউটা নিয়েছি অথবা আমি ওটা দিয়ে দিয়েছি সিল করে ওই ব্যাগের ভিতরে। কিন্তু আমি তো আসলে অন্য কোনো ম্যাটেরিয়ালস নেইনি।
যার জন্যে আমি কিন্তু আমার সমস্যা হয় নাই। অনেকেই র ম্যাটেরিয়ালস নিয়ে যায় এবং কাপড়-চোপড় সবকিছু নষ্ট হয়ে যায়। সব পুরা এলোমেলো হয়ে যায়। আমি বলব এখান থেকে আপনার কোনো খাবার নেয়ার দরকার নাই। বিন দাওয়াতে ঢোকার পরে আপনি মাছ চান, মাংস চান, যা চান সবজি মানে কুটে রাখা সবজি থেকে শুরু করে সব পাচ্ছেন। পেঁয়াজ, রসুন, মরিচ সব পাচ্ছেন। তো আপনার এখান থেকে নিয়ে যাওয়ার আসলে কোনো দরকারই নেই। বৃন্দাবন এমন একটা জায়গা যে আপনি ওখানে ঢুকলে আপনার সব পেয়ে যাচ্ছেন। এভরিথিং। তো আপনি কষ্ট করার কোনো দরকার নেই। এইটা আপনাকে আমি সবসময় সবাইকেই আমি বলব যে অনেক কিছু যে এটা লাগবে, ওটা লাগতে পারে, ওটা লাগতে পারে চিন্তা করে নিবেন না। যেটা আপনার লাগবে সেটা হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম মানে মিনিমাম আপনার কিছু কাপড়, কিছু ওষুধপত্র, প্রয়োজনীয় ওষুধপত্র, আপনার চশমা যদি একটা পড়েন তাহলে ২ টা চশমা নিয়ে যাবেন। এক্সট্রা একটা অবশ্যই এক্সট্রা ২ টা ব্যাগে ২ টা চশমা রাখবেন। কারণ হারিয়ে যেতেই পারে। হতেই পারে। এটা আসলে কোনো বিষয় না, হতেই পারে। এটা এইজন্যে কখনো মনে চিন্তা করবেন না যে একটা চশমাতেই হয়ে যাবে, হবে না। আপনি সবসময় ২ টা চশমা নিবেন। একটা সানগ্লাস নিবেন। যারা সানগ্লাস পরে অভ্যস্ত না, কখনোই এমন অনেক বয়স্ক মা-বোনরা যাবে যারা কোনো অভ্যস্ত না সানগ্লাসে। আমি বলব তাদেরও সানগ্লাস পরতে। এতটা গরম, আপনার মনে হবে আপনার চোখের সামনে চলে এসছে আপনার সূর্যটা একদম মাথার সামনে। এত গরমে আপনাকে সানগ্লাস ছাড়া আপনি চলতেই পারবেন না। আর হ্যাঁ, ছোট যে ক্যাপসুল ছাতাগুলো আছে না? ছোট ক্যাপসুল ছাতাগুলো নিবেন। বড় ছাতা নেয়ার দরকার নেই। ক্যাপসুল যে ছাতাগুলো এখন পাওয়া যায়, ক্যাপসুল ছাতা নিবেন। ওই পাতলা ছোট ছাতা, ওটাতেই আপনার কভার হয়ে যাবে। আমি ৩ টা ছাতা নিয়েছি। মনে করেছি যে অনেক গরমে লাগবে। তো আমি শেষকালে দেখা গেল ওই ক্যাপসুল একটাই ইউজ করেছি যেহেতু আমরা একসাথে ছিলাম। তো আমাদের একটা ছাতাতেই হয়ে গেছে। দুজনের ২ টা ছাতা নেয়া আসলে ইম্পসিবল না। ভিড়ের ভিতরে সম্ভবও না। তো আমরা একটা ছাতাতেই নিয়েছি। অ্যা এইজন্যই চেষ্টা করবেন যে একটা ছোট ক্যাপসুল ছাতা নিতে। অনেক বড় ছাতা নেওয়ারও দরকার নেই। কারণ অনেকেই অনেক বেশি নিয়ে অনেক কিছু ফেরত নিয়ে আসে সেইভাবেই। মাঝখান দিয়ে কি হয় আপনি টুকটাক যা কিনবেন গিফটের জন্য কেনেন বা নিজের জন্য কেনেন যেগুলো কিনবেন সেগুলো আসলে থেকে যাবে। ওগুলো আসলে পরে ফেলে দিয়ে আসতে হয়। আমার পরিচিত একজন আরেক ভাবি ছিলেন। উনি অনেক কিছু ফেলে দিয়ে এসছেন। তো এটা যাতে না হয় এইজন্যই আসলে আমি ভিডিওটা করলাম। যদি আপনাদের ভাল লাগে আমারও ভালো লাগবে। আর আপনারা যদি কিছুটা উপকৃত হন, আপ আপনারা যদি দেখেন তাহলে আমি বাদবাক পরের ইয়েতে মদিনাতে কি করতে হবে এটাও বলব। আর ৫ দিনের যে প্যাকেজ এটা সম্পর্কে বিস্তারিত বলব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।